নিখিলের সংসার বলতে শুধুই বৃদ্ধ মা। নিখিল বিয়ে করেনি, নিজের জমিতে চাষ করে আর কিছু অন্যের জমিতে খাজনা নিয়ে কোনো রকমের দিন কাটে। ট্রেনটা হালকা কাঁপুনি দিয়ে থেমে যায় শ্যামনগর স্টেশনে। ওই তো, ও ভাই, টলার মরি যাবেন? টলার মোড়ে আজ বাবু যেতে পারবো নি, বৃষ্টি হইছে। ওইদিকে যা কাদা রাস্তা, একবার চাকা কাদায় পড়লে উঠতে চায় না। চলুন না, একটু বেশি পয়সাই দেব। আচ্ছা চলুন, তবে চৌধুরী বাড়ির কাছেই নামিয়ে দেব। টলার মোড় অবধি যেতে পারবো নি, ওইদিকে রাস্তা ভীষণ কাদা। আরে আমিও তো চৌধুরী বাড়িই যাব। চৌধুরী বাড়ি? ও, চলুন। চৌধুরী বাড়ির নাম শুনেই রিক্সাওয়ালার মুখটা যেন এক মুহূর্তে শুকিয়ে গেল। আর কিছু বলল না সে। বাবু, ওই বাড়িতে কি জন্যে যাবেন? আসলে বসন্তেই ডেকেছে, ও আমার ছোটবেলার বন্ধু কিনা তাই। ও বাবু, এখানেই নেমে যান। জমিদার বাড়ি এসে গেছে? না বাবু, ওইদিকে আর যেতে পারবো নি, ভীষণ কাদা রাস্তা। আর একটুখানি গেলে পড়বেই চৌধুরী বাড়ি, আপনি হেঁটেই চলে যেতে পারবেন। আপনি হেঁটেই চলে যান। রিক্সাটা ছপ ছপ শব্দ তুলে মিলিয়ে গেল বৃষ্টির ভেজা বাতাসে। একটা প্রাচীন বিশাল জমিদার বাড়িটা, চারপাশে ঝোপঝাড় আর আগাছাতে ভর্তি। বিশাল গেটের কাছে দাঁড়িয়ে একজন লোক। আপনি হয়েছেন নিখিল বাবু? কথা আপনারই জন্যই তো অপেক্ষা করতেছেন। হ্যাঁ, আমি নিখিল। চলুন বাবু, কর্তার কাছে নিয়ে যাই। বাবু সকাল থেকেই অপেক্ষা করতেছেন আপনার জন্য। পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। মিথ্যে না চাস, এবার ছাড়। মরবে, মরবে, সবাই মরবে, সবাই মরবে। পাগলটার কথায় নিখিলের বুকটা ছ্যাদ করে উঠল। সে কিছুটা অস্বস্তিতে কিছু বলতে যাচ্ছিল। আরে ওই পাগলটাকে নিয়ে ভাবেন না বাবু। আরে চলুন চলুন, কর্তা অপেক্ষা করতে চান। এই যা, তো ঘরে যাও। কর্তার সামনে এসব আজে বাজে কথা কইস না। নিখিল পাগলের কথাগুলো কিছুটা অস্বস্তি নিয়ে এড়ে গেলে কে জানতো এবারে চৌকট পেরোনো নিখিলের জীবনের সব থেকে বড় ভুল হবে। তা শেষমেশ এলি নিখিল? তুই দেখেছিস না এসে বাড়ি? ভালো করেছিস। তা ভালো আছিস তো? অভাবে চলছে রে কোনো রকম। আর হ্যাঁ বংশী, ওকে দোতলায় নিয়ে যা। ওর থাকার ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। বংশী মাথা নেড়ে এগিয়ে গেল। চলুন বাবু, আমার সঙ্গেই চলুন। দোতলায় পৌঁছে এক লম্বা করিডোর, তারই এক প্রান্তে নিখিলের থাকার ঘর। নিখিলের থাকার ঘরটা বেশ বড়। বাবু, তলার লোকের আওয়াজ তো পরে আসবে না, চিন্তা করেন না। আর কিছু দরকার হইলে একটু কষ্ট করিয়া ডাকা হাঁকা করেন। আমি আছি বাবু, চিন্তা নেই। বংশী, ওই যে ঘুমটা দেওয়া মেয়েটাকে, ওটাকে? আরে বাবু, ওই ঘুমটা না মাইয়াটা, মানে ওটা তো জমিদার সাহেবের বউ, ঘরের মেম সাহেব। বংশী কথাগুলো বলে চলে গেল। নিখিল জানালার ধারে গিয়ে দাঁড়ালো। সন্ধ্যের অন্ধকার ধীরে ধীরে বাড়ছে। এখনো ওই পাগলের বলা কথাগুলো তার কানের ভেতর ঘুরে ফিরে বাজছে। খাওয়া দাওয়া সারা হয়েছে একটু আগেই। বংশী নিখিলের জন্য বিছানা করতে করতে বলল, কই রে চন্দ্রমুখী, বাবুর জন্য পান দিলি না? আসুন বাবু, আসুন, এখানেই শুয়ে পড়ুন।
কোনো ভয় নেই। নুপুরের ঝিনঝিন শব্দটা কানে লাগতেই আলতো চমকে তাকালো নিখিল। চন্দ্রমুখী ধীর পায়ে এগিয়ে আসছে, চোখ দিয়ে যেন বিশেষ কিছু ইঙ্গিত করলো বংশীকে। বংশীও ঘাড় নাড়ল ঈষৎ। বিষয়টা চোখ এড়ালো না নিখিলের। এই নিন পান। পান? এ মানে? খান বাবু খান, চন্দ্রমুখীর হাতের পান খেলে সারা জীবন ভুলতে পারবেন না। একটা আষ্টে গন্ধ নাকে এসে লাগলো, ঠিক কাঁচা রক্তের গন্ধ যেমন হয় অনেকটা তেমনই। দমকা একটা হাওয়ায় খুলে গেল চন্দ্রমুখীর মাথার ঘুমটা, আর দৃশ্যটা দেখেই মুখের রক্ত যেন হিম হয়ে গেল নিখিলের। চন্দ্রমুখী গলার রক্তের একটা লাইন চুইয়ে নামছে, রক্তের সরু একটা স্রোত। চন্দ্রমুখী দ্রুত ঘুমটাটা ঠিক করে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। নিখিল পানটা যেন যন্ত্রচালিতের মতন মুখে পড়ে নিল। বংশী হ্যারিকেনের শিকাটা কমিয়ে দিয়ে চলে গেল। চাপা একটা অস্বস্তি নিয়ে শুয়ে পড়ল নিখিল। রাত নিস্তব্ধ, ঝিঝির ডাক ভাঙছে নীরবতা। দূরে কোথাও ক্ষুধার্ত শিয়াল ডেকে উঠেছে। বুকটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকেই। ক্লান্তি অথবা ঠান্ডা বাতাসের কারণে নিখিল ঘুমিয়ে পড়ল একটু পরেই। রাত গড়িয়ে চলল। হঠাৎ এক ভয়ঙ্কর মৃত্যু আর্তনাদ কাঁপিয়ে দিল চলাচল। দূরে গলায় দড়ি দিয়ে কে একজন ঝুলছে, কেউ বটে। এদিক ওদিক উদ্ভ্রান্তির মতন তাকালো। কানে এসে লাগলো ক্যাচ ক্যাচ শব্দটা। নিখিলের চোখ দুটো তখনও অন্ধকারে ঠিক মতন সইয়ে ওঠেনি। গলায় দড়ি দেওয়ার ঝুলন্ত দেহ সেটা চোখের পলকে মিলিয়ে গেল। ঠিক তখনই ভেসে এলো এক চেনা কণ্ঠ, ভাঙা খসখসে কিন্তু অদ্ভুতভাবে স্পষ্ট। কি অদ্ভুত লাগছে? এখানে কি করে এলাম? সব বলছি বাবু, সব বলছি। আগে এখানে আসুন। আমি এমন ছিলাম না বাবু, আমাকে এমন বানানো হয়েছে। এ বাড়ির আসল জমিদার ছিল প্রতাপ নারায়ণ চৌধুরী। বড় গম্ভীর মানুষ, সবাই ভয় পেত, আবার আবার সম্মানও করত। হিসাব রাখত জমিদারের মুন্সি বসন্ত। বসন্ত ছিল খুব গরিব, বেনঘা থেকে এসেছিল। খাবার চোটাটার মতো অবস্থা ছিল না তার। প্রতাপ নারায়ণই তাকে কাজে রেখে দেয়। শুরুতে ছোটখাটো কাজ, পরে মন জয় করে সব থেকে ভরসার লোক হয়ে ওঠে। হিসাব, জমি জমা, খাজনা সবই সবই তার হাত দিয়েই যেত। বাড়িতে কাজের লোক বংশী, বংশীরই একমাত্র মেয়ে চন্দ্রমুখী। রাতের নীরবতার মধ্যে হঠাৎ কোথাও নুপুরের শব্দ যেন কানে বাজল নিখিলে। পাগলের গলা আরো নিচু হয়ে এলো। চন্দ্রমুখীর রূপ এমন ছিল যে তাকালে চোখ বেড়ানো যেত না। বসন্ত ধীরে ধীরে চন্দ্রমুখীর প্রেমে পাগল হয়ে গেছিল। চন্দ্রমুখীর রূপে বসন্ত অন্ধ হয়ে পড়ে। বসন্তের এই পাগলামি বংশীর চোখ এড়ায়নি। তাই বসন্ত আর বংশী দুজন মিলে বন্ডে আটে। বসন্ত শহর থেকে ওষুধ নিয়ে আসে, এমন এক ওষুধ যা মানুষকে ধীরে ধীরে পাগল করে তোলে। সেই ওষুধ প্রতাপ নারায়ণের খাবারে মিশত। একটু একটু করে প্রতাপ নারায়ণ
বাতলাতে শুরু করে। রাতে রাতে চেঁচাতো, দিনের কথা রাতে বলে যেত। নিখিলের শেড দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত পেয়ে গেল। প্রতাপ নারায়ণ যখন পাগল হতে শুরু করলো, বসন্ত এক এক করে প্রতাপ নারায়ণের সব সম্পত্তি গেল বসন্ত আর চন্দ্রমুখীর নামে। পাগলের গলা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর পাগলটা ফিস ফিস করে বলল, পাগল মানুষকে বাঁচিয়ে রেখে গেলাম, প্রতাপ নারায়ণকে হত্যা করা হলো নৃশংসভাবে। নিখিলের বুকের ভেতরটা আবারও ছ্যাদ করে উঠল। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বসন্ত আর চন্দ্রমুখী বের হলো। তারপর চন্দ্রমুখী, কি করলে তুমি? আচ্ছা, সব দোষ বংশীর, স্যার, সব দোষ বংশীর, আমার না। চারণ বাবু, আমি কিছু করিনি। চারণ দয় আপনার, আমাকে ক্ষমা করুন বাবু, ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন। সকালে চোখ খুলতে নিখিল দেখল ভাঙা জমিদার বাড়ির সামনে কিছু মানুষজন তাকে ঘিরে আছে। নিখিল কাল রাত্রির সব ঘটনা তাদের বলল। ওদের মধ্যে বলাবলি করতে লাগলো নিখিলের নাকি ভাগ্য ভালো ছিল, তাই এই যাত্রায় বেঁচে গেছে।